হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর নতুন একটা চ্যাপ্টার ধরব। চ্যাপ্টারটার নাম হলো অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ শেয়ার হোল্ডারদের ইকুইটির হিসাব রক্ষণ। এখন এই যে শেয়ার মূলধন কি? আমরা একটা কোম্পানি বা কর্পোরেটের জন্য আমরা যে মূলধন সংগ্রহ করি, এই মূলধনগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শেয়ারের মাধ্যমে আমরা কি করি? বাজারে ছাড়ি, এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা শেয়ারের মাধ্যমে এই মূলধন বাজার থেকে তুলে আনি। এই যে আমরা শেয়ার বাজারে ছাড়ি, এই শেয়ারগুলি যারা ক্রয় করে তারা শেয়ার হোল্ডারের কাছ থেকে আমরা এই টাকাটা সংগ্রহ করি। এখন আমরা অন্যভাবে বলতে গেলে বলতে পারি, কোম্পানি আইনের অধীনে একটা কোম্পানি যখন শেয়ার বিক্রি করে বাজার থেকে মূলধন সংগ্রহ করে, সেটাই শেয়ার মূলধন। এখন একটা কোম্পানি বিভিন্ন ধরনের মূলধন সংগ্রহ করতে পারে, যেমন পরিচালনা প্রবাহের মাধ্যমে, উৎস বা মালিকানার ভিত্তিতে, তারপরে আইনগত ভিত্তিতে। তা আমাদের পরিচালনা প্রবাহ বলতে আমাদের যে আমরা স্থায়ী মূলধন সংগ্রহ করতে পারি, চলতি মূলধন সংগ্রহ করতে পারি। স্থায়ী মূলধন বলতে ব্যবসায় যে অংশ স্থায়ী সম্পত্তি, অর্থাৎ যে মূলধন দ্বারা স্থায়ী সম্পত্তি আমরা ক্রয় করি, সেটাই আমাদের স্থায়ী মূলধন। আর যে মূলধন দ্বারা আমরা এই যে বেতন পরিশোধ করি, বকেয়া বেতন পরিশোধ করি, বা আমরা মজুরি প্রদান করি, এটা হলো চলতি মূলধন। আমরা যদি বলি যে উৎস বা মালিকানার ভিত্তিতে আমরা কিভাবে মূলধন সংগ্রহ করি, অর্থাৎ মালিক তার নিজস্ব তহবিল থেকে যে টাকাটা কোম্পানিতে আনে, অথবা কোনো উৎস থেকে ব্যাংক, বিমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণের ভিত্তিতে যে টাকাগুলি আনে, সেটা হলো মালিকানা বা বিভিন্ন উৎসের ভিত্তিতে টাকা সংগ্রহ করে। আর আমরা যদি বলি আইনগত ভিত্তিতে, তখন আমরা শেয়ারের কথায় চলে যাব। আইনগত ভিত্তিতে হলে আমরা যে মূলধনগুলি আমরা সংগ্রহ করি, সেই মূলধনগুলির বিভিন্ন নাম আছে। যেমন প্রথমে আমাদের অনুমোদিত মূলধন বলতে সরকারের কাছ থেকে আমরা যে শেয়ারটা বিক্রি করার অনুমতি নেই, অর্থাৎ প্রথম আমরা ঠিক করি যে এত টাকা আমরা সংগ্রহ করব মার্কেট থেকে, অনুমোদিত মূলধন। তারপরে বিলিখিত মূলধন হলো আমরা বাজারে ঘোষণা করি যে আমরা এত শেয়ার বিলি করব, সেটা হলো বিলিখিত মূলধন। আর আমাদের এরপরে থাকতে পারে বিক্রিত মূলধন বা প্রতিশ্রুত মূলধন। বিক্রিত মূলধন হলো যে শেয়ারগুলি আমরা বাজারে বিক্রি করতে পারি, সেটা হলো বিক্রিত মূলধন। আর তলবি মূলধন হলো যে পরিমাণ টাকা পরিশোধের জন্য আমরা শেয়ার হোল্ডারদের বলবো যে এত টাকা পরিশোধ করো, তখন ওটাকে বলে তলবি মূলধন। আর অতলবি মূলধন হলো যে টাকাটা শেয়ার হোল্ডারদের এখন পরিশোধ করার দরকার নাই, পরবর্তীতে আমরা চেয়ে নেব, অতলবি মূলধন। তারপরে অগ্রিম তলবি মূলধন হইতে পারে। অগ্রিম তলবি মূলধনের অর্থ আমরা সংগ্রহ করি, অর্থাৎ শেয়ার হোল্ডাররা পূর্বেই পরিশোধ করে দেয়, আমাদের নির্দিষ্ট সময়ের পূর্বেই পরিশোধ করে দেয়, অগ্রিম তলবি মূলধন। অনাদায়ী মূলধন বলতে শেয়ার বিক্রি করি কিন্তু টাকা এখনও পরিশোধ করেনি, তারা একটা সময় নিয়েছে, এই নির্দিষ্ট সময়ের পরে পরিশোধ করবে, অনাদায়ী মূলধন। তারপরে হতে পারে পরিশোধিত মূলধন হলো যে মূলধনের টাকা আমাদের হাতে এসেছে, অর্থাৎ শেয়ার হোল্ডাররা পরিশোধ করেছে, তা হলো পরিশোধিত মূলধন। আর সংরক্ষিত মূলধনটা হলো এমন একটা মূলধন যেটা হলো এই টাকাটা সাধারণত আমাদের কারবারে থাকে, এখান থেকে আমরা বিভিন্ন কারবারে বিভিন্ন খরচ পরিশোধ করি, আবার বিভিন্ন সোর্স থেকে আয় হলে সেখানে রাখি। হ্যাঁ, এটা হলো কি, কারবার বিলুপ ছাড়া এই টাকা কখনো ইচ্ছা করলে উঠিয়ে নিতে পারে না। তবে এখান থেকে সবসময় আমাদের প্রফিট যে হয়, ওই প্রফিটটা আমরা এখানে রাখি। তারপর এখান থেকে ডিরেক্টররা টাকা বেতন বা অন্য বাড়ি ভাড়া, গাড়ি খরচ এইসব নিতে পারে। তো যাই হোক, আমরা
আজকে যে অঙ্ক করছি সেটা হলো আমাদের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি। অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি করতে গেলে আমরা আমাদের শেয়ারগুলির টাকা আমরা কিভাবে সংগ্রহ করব, এটা বিভিন্ন নিয়ম আছে। হ্যাঁ, এই নিয়মগুলি আমরা একটু আলাপ করি। আমাদের এই যে আমি একটু এই টপিকসগুলো এখান থেকে পড়ি। কর্পোরেশন বা কোম্পানির শেয়ার ইস্যুকালে নিম্নোক্ত প্রক্রিয়াগুলো গ্রহণ করে। প্রথমে শেয়ার রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হতে হবে। এটি সম্পন্ন হয় সাধারণত যৌথ মূলধনী কোম্পানির সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের মাধ্যমে। পরবর্তীতে শেয়ারগুলো বিক্রয়ের জন্য আহ্বান করা হয় এবং বিক্রয়ের চুক্তি করা হয়। তারপর শেয়ারের জন্য টাকা গ্রহণ করা হয় এবং শেয়ার ইস্যু করা হয়। নিম্নোক্ত টপিক্সে ভাগ করে কর্পোরেশনের শেয়ার ইস্যু সংক্রান্ত হিসাব রক্ষণ প্রক্রিয়া আলোচনা করা হলো। সমমূল্যের শেয়ারের জন্য হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর পার ভ্যালু স্টক। সমমূল্যের নয় এমন শেয়ারের জন্য হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর নো পার স্টক। অন্যান্য সিকিউরিটির সাথে একত্রে ইস্যু করে এমন শেয়ারের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর স্টক ইস্যু ইন নন ক্যাশ ট্রানজ্যাকশন। অনগদ লেনদেনের মাধ্যমে শেয়ার ইস্যু হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর স্টক ইস্যুড ইন নন ক্যাশ ট্রানজ্যাকশন। শেয়ার ইস্যুর খরচ সংক্রান্ত হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর কস্ট অফ ইস্যুইং স্টক। এখন সমমূল্যের শেয়ার ইস্যু করলে আমরা অগ্রাধিকার স্টক বা সাধারণ স্টক দুইভাবেই করতে পারি। আবার এই যে সমমূল্যের টাকা আমরা যখন এই যে কালেকশন করি তখন নগদ ভিত্তিতে করতে পারি, আবার বকেয়া ভিত্তিতেও করতে পারি। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা নগদ ভিত্তিতে। এই অঙ্কে সবসময় মনে রাখবে, প্রথমে আমাদের জার্নাল করতে হয়, তারপরে লেজার চাইলে লেজার করতে হয়, তারপরে আমরা ব্যালেন্স শিট করি। এই অঙ্কের মূল অংশ জার্নাল, লেজার, ব্যালেন্স শিট। আমরা আজকে প্রথম অঙ্কটা পড়ি। আমাদের সি গ্রুপের অঙ্ক 1 নম্বর। During its first year of operations, Colling Ray Corporation had the following transactions pertaining for its common stock. কমন স্টক এবং ইকুইটি স্টক বা ইকুইটি শেয়ার এক কথা, অর্ডিনারি শেয়ার এক কথা। জানুয়ারি 10 issued 80,000 shares for cash at টাকা 6 per share. মার্চের 1 issued 5,000 shares to attorneys in payment of a bill for 35,000 for services rendered in helping the company to incorporate. July 1 issued 30,000 shares for cash at টাকা 8 per share. September 1 issued 60,000 shares for cash at টাকা 10 per share. Instructions: prepare the journal entries for this transaction assuming that the common stock has a par value of টাকা 5 per share. আর বিতে চেয়েছে prepare the journal entries for this transaction assuming that the common stock is no par with a par value of টাকা 3 per share. তা আমরা এখানে দুইটাই জার্নাল চেয়েছে, আমরা জার্নাল করি। এতেও জার্নাল, বিতেও জার্নাল। স্টুডেন্টস, আমরা জার্নালের ঘর করলাম। কলিন রে কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ, ডেট, ডিটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা রিকোয়ার্ড বির জন্য জার্নাল করলাম। এখন আমি অঙ্কটা পড়ি আর বোর্ডে দেখাই। ডিউরিং ইটস ফার্স্ট ইয়ার অফ অপারেশন, Colin Ray Corporation had the following transaction pertaining to its common stock. জানুয়ারি 10 তারিখে বলছে issued 80,000 shares for cash at টাকা 6 per share. আমরা নগদে 80,000 শেয়ার বিক্রি করেছি 6 টাকা করে, কিন্তু আমাদের ইনস্ট্রাকশন এতে আছে
prepare the journal entries for these transactions assuming that the common stock has a par value of টাকা 5 per share. আমাদের কিন্তু কমন স্টকের দাম 5 টাকা, কিন্তু আমরা বিক্রি করেছি 6 টাকা। কত বেশি বিক্রি করেছি? 1 টাকা করে বেশি বিক্রি করেছি। তাই 1 টাকায় এক্সেস ক্যাপিটালটা আমরা ক্রেডিট করব। আমরা জার্নাল করব ক্যাশ ডেবিট। আমাদের জানুয়ারি 10 ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, আর হলো এক্সেস যেটা বিক্রি করছি পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। এখন আমরা বিক্রি করেছি কত শেয়ার? 80,000 শেয়ার ইন্টু 6 টাকা করে, 6 আটা 48, 4,80,000। আর আমাদের কমন স্টকের দাম হলো 5 টাকা। 5 টাকা হলে আমরা লিখব 80,000 ইন্টু 5, 5 আটা 40, 4 লক্ষ। আর এক্সেস শেয়ার আমরা বিক্রি করেছি 80,000 শেয়ার ইন্টু 1 টাকা করে, 5 টাকার শেয়ার বিক্রি করেছি 6 টাকা, 1 টাকা আমাদের এক্সেস, 80 একে 80,000। এরপরে আমরা পড়ব মার্চের 1, ইস্যুড 5,000 শেয়ার্স টু অ্যাটর্নিজ ইন পেমেন্ট অফ বিল ফর টাকা 35,000 ফর সার্ভিস রেন্ডার্ড ইন হেল্পিং দ্য কোম্পানি টু ইনকর্পোরেট। অর্থাৎ অ্যাটর্নি ফিস আমরা দিয়েছি, অ্যাটর্নিকে টাকা দিয়েছি কত টাকা? 35,000 টাকা। তো এই যে অ্যাটর্নিকে টাকা দেওয়া মানে কি? আইন খরচ। এটাকে বলে অর্গানাইজেশন এক্সপেন্স। তা আমরা অর্গানাইজেশন যে কোনো খরচ আমরা ডেবিট করি, আমরা অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট করব। তা আমরা 35,000 টাকা দিচ্ছি, কিন্তু আমাদের বলে দিছে যে মার্চের 1 তারিখে আমরা ইস্যু করছি 5,000 শেয়ার। 5,000 শেয়ারে আমাদের কত আসে তা দেখি। মার্চের 1 অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট। আর যেহেতু আমরা কমন স্টকের মাধ্যমে পেমেন্ট করেছি তাই কমন স্টক ক্রেডিট। আর যেহেতু এক্সেস আছে আমরা লিখব পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। অর্গানাইজেশন এক্সপেন্স আমাদের 35,000। আর আমরা ইস্যু করেছিল 5,000 শেয়ার, 5,000 শেয়ার ইন্টু 5 টাকা করে, 5 5 25,000। তো এখানে কত হয়? 7,000 হলে 5,000 ইন্টু 60 টাকা করে হয় 35,000। যদিও এটা দেয় নাই, 35,000 টাকা দিয়ে দিচ্ছে। তো আমরা 5,000 দিয়ে 35,000 যদি ভাগ দিই 60 টাকা করে রেট আসে। তো 2 টাকা কিন্তু এক্সেস। তো 2 টাকা আমরা লিখব 5,000 ইন্টু 2 টাকা, 5 দুগুণে 10,000। এবার আমরা দেখব জুলাই 1, ইস্যুড 30,000 শেয়ার্স ফর ক্যাশ at টাকা 8 পার শেয়ার। অর্থাৎ এবার আমরা ইস্যু করেছি কত করে? 30,000 শেয়ার 8 টাকা করে। তার মানে আমাদের শেয়ারের দাম কিন্তু 5 টাকা, 3 টাকা হলো এক্সেস।
আমরা ইস্যু করেছি, যেহেতু নগদ টাকায় আমরা জাবেদা করি। জুলাই 1 ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। আমরা বিক্রি করেছি কত শেয়ার? 30,008 টাকা করে। 30,000 শেয়ার ইন্টু 8 টাকা করে, 3 8 24, 2,40,000। আর কমন স্টক আমাদের হলো 30,000 ইন্টু 5 টাকা করে, 3 5 15,000। 3 টাকা করে আমরা এক্সেস গ্রহণ করেছি। 30,000 ইন্টু 3 টাকা, 3 3 90,000। আমাদের এরপরে আছে সেপ্টেম্বর 1 ইস্যুড 60,000 শেয়ার্স ফর ক্যাশ এট টাকা 10 পার শেয়ার। আমরা ইস্যু করছি কত? 60,000 শেয়ার 10 টাকা করে। তাই 10 টাকা করে করলে আমাদের 5 টাকার শেয়ার 10 টাকা করে ইস্যু করেছি, 5 টাকা এক্সেস। আমরা ঠিক একই জাবেদা আবার করি। সেপ্টেম্বর 1 ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। অর্থাৎ আমরা বিক্রি করেছি কত শেয়ার? আমরা বিক্রি করেছি 60,000 শেয়ার 10 টাকা করে। 60,000 শেয়ার ইন্টু 10 টাকা করে হয় 6 লাখ। কমন স্টক 60,000 ইন্টু, আমরা জানি কমন স্টকের দাম হলো 5 টাকা করে, 3 লক্ষ। আর এক্সেস হইল আমাদের 60,000 শেয়ার ইন্টু 5 টাকা, যেহেতু 10 টাকা দাম, ওই 3 লক্ষ। স্টুডেন্টস, আমরা রিকোয়ার্ড এ করলাম, এখন আমরা করব রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড বিতে আমরা দেখি কি চাইছে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর দিস ট্রানজ্যাকশনস এজুমিং দ্যাট দ্য কমন স্টক ইজ নো পার উইথ এ স্টেটেড ভ্যালু টাকা 3 পার শেয়ার। এবার একই অঙ্ক আমাদের বলছে যে যদি কমন স্টক 3 টাকা করে হয় তবে কি হবে। আগেরটাই ছিল 5 টাকা করে যদি হয় কি হবে, এখন বলতেছে 3 টাকা করে হলে কি হবে। একই অঙ্ক আমরা করি। প্রথম তো আমাদের বলছিল যে জানুয়ারির 10 তারিখ ইস্যুড করছিল 80,000 শেয়ার্স 6 টাকা করে। জানুয়ারি 10 ক্যাশ ডেবিট হবে 80,000 শেয়ার ইন্টু 6 টাকা করে হয় 4,80,000। আর কমন স্টক ক্রেডিট, কমন স্টক হয় 80,000 শেয়ার, কমন স্টকের দাম এখন বলতেছে 3 টাকা করে, 3 8 24, 2,40,000। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এটা হবে 80,000 শেয়ার ইন্টু 3 টাকা, এখানে এক্সেস আছে 3 টাকা করে, 2,40,000 টাকা।
এখন মার্চের 1 তারিখে বলছে ইস্যুড 5000 শেয়ার্স টু অ্যাটর্নিজ ইন পেমেন্ট অফ বিল ফর টাকা 35,000 ফর সার্ভিস স্ট্যান্ডার্ড ইন হেল্পিং দ্য কোম্পানি টু ইনকর্পোরেট। আমরা এই একই জাবেদা আমরা করব। আমরা মার্চের 1 লিখব অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট। অর্গানাইজেশন এক্সপেন্স কিন্তু বলে দিয়েছে 35,000 আর ইস্যু করেছি 5,000 শেয়ার। এই 5,000 দিয়ে যদি এটার ভাগ দেই 5 7 35 অর্থাৎ 60 টাকা করে রেট আসে। কমন স্টক ক্রেডিট, কমন স্টক ক্রেডিট হবে 5,000 শেয়ার। এখন কিন্তু দাম হলো 3 টাকা করে, 3 5 15,000 টাকা। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এখানে হবে 5,000 শেয়ার। 7 আর 3-এর ডিফারেন্স হলো কত? 4 টাকা করে, 4 5 20,000 শেয়ার, 20,000 টাকা। এখন জুলাই 1 ইস্যুড 30,000 শেয়ার্স ফর ক্যাশ টাকা 8 পার শেয়ার। এখন আমরা জুলাই 1-এ লিখব বিক্রি করেছি ক্যাশ ডেবিট কত শেয়ার? 30,000 শেয়ার ইন্টু 8 টাকা করে হয় 2,40,000। আর আমরা কমন স্টক ক্রেডিট করব 30,000 শেয়ার ইন্টু আমাদের 3 টাকা করে বলছে, 3 তিরিকা 9 অর্থাৎ 90,000 টাকা। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এখানে হবে 30,000 শেয়ার ইন্টু এই যে এই দুইটার ডিফারেন্স কত? 5 টাকা করে আমরা এক্সেস নিছি, 3 5 15, 1.5 লক্ষ টাকা। সেপ্টেম্বর 1-এ ইস্যুড 60,000 শেয়ার্স ফর ক্যাশ অ্যাট টাকা 10 পার শেয়ার। ওই একই জিনিস। সেপ্টেম্বর 1-এ হবে ক্যাশ 60,000 শেয়ার্স 6 লক্ষ, কমন স্টক 60,000 শেয়ার্স 3 টাকা করে, 3 6 18, 1,80,000। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার 60,000 শেয়ার, এখানে ডিফারেন্স কত? 60 টাকা, 6 7 42, 4,20,000। রিকোয়ার্ড বি শেষ স্টুডেন্টস। তো আজকে আমরা শিখলাম নগদ ভিত্তিতে শেয়ার বিক্রি করলে কিভাবে জার্নাল এন্ট্রি হয় সেগুলি। আমরা নেক্সট অঙ্কগুলিতে আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে যাব, কিভাবে বকেয়া ভিত্তিতে হয়,
কিভাবে লেজার করতে হয়, কিভাবে ব্যালেন্স শিট করতে হয়, এগুলো শিখব। ধন্যবাদ।